আজকে সারাদিনের ঘটনার ঘনঘটার পরে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা পোস্টই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে ভাইপো কয়লা চোর, বৌমা বৌমণি সোনা চোর, আর পিসি ফাইল চোর। কি উচ্চ বংশ মায়েরি! কিন্তু এই পোস্টারটার থেকেও আমাকে যেটা সব থেকে বেশি ভাবাচ্ছে, যে এর পরেও এই রাজনৈতিক দলটিকে যারা ছাগলের তৃতীয় সন্তানের মতো সমর্থন করছেন, তারা কতখানি মেরুদণ্ডহীন, তারা কতখানি নির্লজ্জ, তারা কতখানি চটিচাটা। মানে এদেরকে ঠিক কি বলা যেতে পারে সেইটা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু যাই হোক, সেই প্রশ্নের থেকেও বড় প্রশ্ন আজকে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে, শেষ পর্যন্ত কি গ্রেপ্তার হবে মমতা, নাকি আইনকে এইভাবে বুড়ো আঙুল দেখানোর পর আবারও ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবেন এবং আঙুল চুষতে হবে কেন্দ্রীয় সরকারকে, আঙুল চুষতে হবে ইডি সিবিআইকে, আঙুল চুষতে হবে ভারতীয় আইন সংবিধানকে? সেই প্রশ্নটাই কিন্তু বড় করে দেখা দিচ্ছে। কেননা আজকে যে ঘটনা ঘটেছে সেটা ইতিহাসের পাতায় নজিরবিহীন। একজন সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তি, একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ করতে পারে, এতখানি নির্লজ্জতার চরম সীমা পাড়িয়ে যেতে পারে, এতখানি গায়ের জোর দেখাতে পারে, সেই জায়গাটাই কিন্তু সব থেকে প্রশ্নের মুখে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, এই ধরনের গা জুয়ারি কাজ করার পরও কি বহাল তবিয়াতে থাকবেন, নাকি ফয়সালা হয়ে যাবে যে না, আইন সবার জন্য সমান, এবং সেটা মুখ্যমন্ত্রী হন আর যেই হন, আলটিমেটলি আইন যদি ভঙ্গ করায় তাহলে তাহলে তাকে যথাযথ শাস্তি পেতে হবে, জেলে যেতে হবে, বা আদালত যেটা মনে করবে সেই চরমতম শাস্তিটা পেতে হবে। আপনারা জানেন যে সকাল থেকে আইপ্যাকের অফিসে প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড চালাচ্ছে, কারণ একটা পুরনো কয়লা পাচার মামলা, যে কয়লা পাচার মামলা অনুপ মাঝির সেই লাল ডায়েরি থেকে পাওয়া গেছে এবং তার নাকি ছত্রে ছত্রে এই আইপ্যাকের কথা বলা গেছে, সেই নিয়ে সার্চ অপারেশন শুরু হয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে যে মুহূর্তে সার্চ অপারেশন শুরু হয়ে গেল, রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন প্রতীক জৈনের বাড়িতে এবং রীতিমতো ধাক্কা ধাক্কি করে তিনি প্রচুর ফাইলপত্র ল্যাপটপ নিয়ে পালিয়ে এলেন। এটা সোজা কথায় ছিনতাই, এটা সোজা কথায় ডাকাতি। এবং শুধুমাত্র এটা মমতা বন্দ্যোপাধ্যায় একা করলেন না, তিনি যদি তৃণমূল নেত্রী হিসেবে এখানে যেতেন, এই ধরনের কার্যকলাপ করতেন, তারও না হয় একটা ব্যাখ্যা থাকলেও থাকতে পারত। তিনি যেটা করলেন, তার সাংবিধানিক পদটাকে ব্যবহার করলেন, তার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদটাকে ব্যবহার করলেন এবং রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি, রাজ্যের মুখ্য সচিব, এদের সকলকে নিয়ে এলেন, প্রশাসনকে পুলিশকে কাজে লাগানো হলো এবং তাদের পাহারায়, তাদের দ্বারা এই চুরিটা, এই ডাকাতিটা, এই রাহাজানিটা তিনি করলেন। এটা কি করা যেতে পারে? ভারতীয় আইন সংবিধানের কোনো ধারা কি এই জায়গাটাকে সাপোর্ট করে? এই নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, আপনারা প্রশ্ন তুলছেন এবং সঠিকভাবেই তুলছেন, কিন্তু ইডি চুপ করে বসে নেই। এই নিয়ে তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছেন। তবে শুধুমাত্র এই এক জায়গায় ছিনতাই করেই আজকে মুখ্যমন্ত্রী রেহাই দেননি, ক্ষান্ত হননি। তিনি সল্টলেকের আইপ্যাকের দপ্তরেও চলে গেছেন এবং সেখানে সেখানে যে কাণ্ডটা করেছেন সেটা প্রতীক জৈনের বাড়ির কাণ্ডটাকেও ছাপিয়ে গেছে। তিনি দুজন লোককে অ্যাপয়েন্ট করেছিলেন, তারা কে এখন অবধি জানা যায়নি। তারা পুলিশ, তারা তৃণমূল কর্মী, তারা পেশাদার ডাকাত, তারা গুন্ডা বদমাই শয়তান, কে তারা? মুঠো মুঠো ফাইল তারা তুলে এনেছে এবং তুলে এনে তারা গাড়িতে ডাম্প করেছে। কোন গাড়িতে ডাম্প করেছে? না, তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড একটা গাড়িতে ডাম্প করা হয়েছে। এবং সব থেকে বড় কথা, পুলিশ সেখানে কর্ডন করে দিয়েছে যাতে সাধারণ মানুষ তো ছেড়ে দিন, সাংবাদিকরাও সেখানে পৌঁছতে না পারে। এবং রীতিমতো এই ফাইল যখন চুরি, ছিনতাই, জোচ্চুরি, বাটপারি, ডাকাতি করা হচ্ছে, তখন ইডি আধিকারিকদের সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়েছে, গায়ের জোর দেখানো হয়েছে এবং সেই ডাকাতিটাকে সম্পন্ন করা হয়েছে এবং তারপর সেগুলো নিয়ে ফেরার হয়ে গেছে। এখন এইসবের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা যুক্তি হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রেডটা করা হয়েছে সেটা আইপ্যাকের অফিসে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে করা হয়েছে। তিনিও এবার গায়ের জোর দেখিয়ে বিজেপির পার্টি অফিসে এরকম রেড চাইলে করাতে পারেন, এই কথা তিনি বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, আইপ্যাক কবে থেকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেল? আইপ্যাক একটা বেসরকারি সংস্থা যারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে মোটা টাকার বিনিময়ে রাজনৈতিক পরামর্শ দেয়, যেমন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকেও দেয়। কিন্তু তারা কি করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গেল? এখানে কি কোনো রকম কোনো রেজিস্টার্ড আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তথ্য প্রমাণ? দু নম্বর কথা, যদি এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে থাকে এবং সেখানে
ইডি তর্কের খাতিরে আমরা ধরে নিলাম অন্যায় করছে, তাহলে সেক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতে পারেন বা অন্যান্য তৃণমূল নেতা মন্ত্রীরা সেখানে যেতে পারেন তৃণমূল নেতা হিসেবে, তৃণমূল নেত্রী হিসেবে। কিন্তু সেখানে গিয়ে তারা কি পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে এই তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন এবং সেখান থেকে তথ্য প্রমাণ ডাকাতি করতে পারেন? মুখ্যমন্ত্রী বলছেন যে এইখানে তাদের যে তথ্য ছিল, তাদের যে স্ট্র্যাটেজি ছিল, সেটাকে ডাকাতি করে নেওয়া হচ্ছিল এবং সেই ডাকাতি যখন করা হচ্ছে, সেই চুরিটা যখন করা হচ্ছে, সেই চুরি আটকাতে তিনি পাল্টা চুরি করেছেন বা তিনি পাল্টা সেখান থেকে নিয়ে এসেছেন, তিনি নিজেকে নাকি আত্মরক্ষা করানোর চেষ্টা করেছেন। আচ্ছা, সত্যিই কি এই ধরনের যুক্তি খাটে? আমার বাড়িতেও পুলিশ রেড করেছে, আমি জানি, এবং অন্যায়ভাবে রেড করেছে। কেননা ওই একটি বিষয়ে, একটি ভিডিওর বিষয়ে 5টা এফআইআর করা হয়েছিল, যার মধ্যে 2টোতে ডিভিশন বেঞ্চ অব্দি গেছে, মামলাগুলো কোয়াশ হয়ে গেছে। গোহারা হেরেছে এই মমতা পুলিশ, এই নির্লজ্জ প্রশাসন আমার কাছে হেরেছে। এবং বাকি যে 3টি মামলা, সেই মামলাগুলো এখনো এরা ভয়ে হাইকোর্টে তুলতে পারছে না। রোজ বাহানা করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে আমার বাড়ি থেকে ডাকাতি করা ওই জিনিসগুলো ফেরত দিতে না হয়। প্রায় 6 লাখ টাকা, 6.5 লাখ টাকার গ্যাজেট নিয়ে এরা চলে গেছে এবং তার কোনো সিজার লিস্ট অব্দি আমাদের দেয়নি। এতখানি নচ্ছারগিরি করে এই মমতা প্রশাসন, এই পুলিশ, এই প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও আমরা কি সেখানে তদন্তে বাধা দিতে পারি? এখানে এরা ডাকাতি করতে এসছে, আমার বাড়ি থেকে জিনিস নিয়ে চলে যাচ্ছে, এই কথা বলে সমস্ত জিনিস আমি হাফিস করে দিতে পারি তাদের চোখের সামনে থেকে? যদি এটা অ্যালাউড হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেছেন, তাহলে কিন্তু এটাই ট্রেন্ড সেট হয়ে যাবে। কারোর বাড়িতে পুলিশ রেড করতে গেলে বা কোনো সংস্থা রেড করতে গেলে বলে, ভাগো ভাই, তোমরা আগে ডাকাতি করতে এসছো, আমি সব জিনিস নিয়ে এখান থেকে চললাম, লুকিয়ে দিলাম, তারপর কোর্টে গিয়ে ফয়সালা হবে যে কি হবে না হবে। এটা এরকম কি হতে পারে? 2 নম্বর কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তার বাড়িতে এখানে অমিত শাহ, বিজেপি, এরা নাকি এইসব ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছে এবং তার 2026-এর যে স্ট্র্যাটেজি আছে সেইটাকে চুরি করার চেষ্টা করছে, সেটাকে ডাকাতি করার চেষ্টা করছে, সেইটা বাঁচানোর জন্য ওই ফাইল টাইলগুলো নিয়ে তিনি পালিয়ে এসছেন, ওই ল্যাপটপ নিয়ে তিনি পালিয়ে এসছেন। আচ্ছা, যদি তাই হয়, তাহলে ওখানে যে প্যাকেটগুলো পাওয়া যাচ্ছিল সেখানে দেখা যাচ্ছে 2022 সালের এপ্রিল মাসের ডেট দেওয়া রয়েছে। 2026-এর ইলেকশন এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি, তার প্রার্থী তালিকা কে কি করছে এখনো কিছু জানা যায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এতখানি ভবিষ্যৎদ্রষ্টা যে 2022 সালে সেই প্রার্থী তালিকার স্ট্র্যাটেজি তিনি ঠিক করে রেখে দিয়েছিলেন আইপ্যাকের অফিসে। 3 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে, যদি এখানে তার স্ট্র্যাটেজি থাকে, ওই যে নথিপত্রগুলো নিয়ে পালানো হচ্ছিল, যেখানে সাংবাদিকদের ঘেঁচতে দেওয়া হয়নি, যেখানে সাধারণ মানুষকে ঘেঁচতে দেওয়া হয়নি, পুলিশের কর্ডন করে যেগুলোকে ডাকাতি করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা, সেইখানে একটি নথি এদের হাত ফসকে পালিয়ে যায়, যে দুজনেই ডাকাতিটা মেনলি করছিল। সেখান থেকে দেখা যায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাম্প পেপারের একটা কিছু দেখা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, আইপ্যাক যদি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়, তাদের পরামর্শদাতা হয়, সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাম্প পেপারের কাগজ কি করছে? সেখানে এই কাগজ কেন লুকিয়ে রেখে দেওয়া আছে? তাহলে কি এখানেই বৃহত্তর ষড়যন্ত্রটা লুকিয়ে দেওয়া আছে? এবং সব থেকে বড় কথা যেটা প্রশ্ন উঠছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল নেত্রী হিসেবে করতেন, কোনো ব্যাপার ছিল না। সেখানে রাজ্যের ডিজিপি, সেখানে কলকাতা পুলিশের সিপি, সেখানে চিফ সেক্রেটারি নবান্ন প্রশাসনের, পশ্চিমবঙ্গ সরকারের, তারা কি করছিলেন, তাদের ইনভলভমেন্টটা কি ছিল? ফলে বৃহত্তর প্রশ্ন হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি চেয়েছে ইডি, সেই মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে এবং মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলাটি হচ্ছে। এবং এই জায়গাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তিনি ফেঁসে যাচ্ছেন, আগামীকাল তার বাঁচার কোনো জায়গা নেই? বাঁচার জায়গা নেই মানে আবারও ওটাকে অন্যভাবে নেবেন না, আমি বলছি আইনগত বাঁচার যে জায়গা সেইটা কি নেই? কেন উঠছে এই প্রশ্নটা? কেননা আমরা দেখলাম যে এই ঘটনার পরপর বেশ কিছু ঘটনা ঘটলো। নাম্বার 1 যেটা হলো, সেটা হচ্ছে বিধাননগর পুলিশ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে স্বতঃপ্রণোদিত হয়ে এই ইডির বিরুদ্ধে ডাকাতির মামলা করলো। তাহলে এবার থেকে পুলিশ যদি কারোর বাড়িতে আসে, সেই পুলিশের বিরুদ্ধেও ডাকাতির মামলা হবে তো, এবং সেই মামলাগুলো অ্যাকসেপ্টেড হবে তো, এবং সেখানে পুলিশকে এই ডাকাতির চার্জে জেলে পাঠানো হবে তো? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। তবে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এটা খুব খেলো কাজ হয়েছে, এটা ঠিক দাঁড়াবে না। সেই জন্য ইডির তল্লাশি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে মামলা করলো তৃণমূল কংগ্রেস, এবং সেখানে ইডিকে পার্টি করা হয়েছে, সেখানে আইপ্যাককে পার্টি করা হয়েছে। শুধু তাই নয়,
প্রতীক জৈনের বাড়ি থেকেও কিন্তু হাইকোর্টে মামলা করানো হয়েছে এবং শেক্সপিয়ার সরণি থানায় সেখানে প্রতীক জৈনের পরিবারের তরফ থেকে ইডির বিরুদ্ধে নথি চুরি করার অভিযোগ জানিয়ে এফআইআরও করা হয়েছে। অর্থাৎ দুদিকেই কিন্তু চাপটা তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝতে পারছেন ওই নথিগুলো, ওই ল্যাপটপগুলো সরিয়ে না পারলে আজকেই তিনি ফেঁসে যেতেন। ইডির এই মামলায় সরাসরি তার বিরুদ্ধে নাম এখানেই চলে আসতো। সেই জন্যই কি মরিয়া হয়ে এইভাবে পুলিশ প্রশাসনকে নির্লজ্জের মতো ব্যবহার করে ছিনতাইয়ের কাজটা তাকে করতে হলো। আর তারপর তিনি যে পাল্টা চাপটা করতে গিয়েছিলেন বিধাননগর থানা দিয়ে, তিনি বুঝে গেছেন যে ওইটা দাঁড়াবে না, তিনি আইন ভঙ্গ করেছেন। এবং যেহেতু ইডি মহামান্য হাইকোর্টের কাছে গেছেন, আইনের ধারা অনুযায়ী তিনি বৃহত্তর প্রবলেমে পড়তে চলেছেন। আর সেটাকে নালিফাই করার চেষ্টা করার জন্য একদিকে তৃণমূল কংগ্রেসকে দিয়ে মামলা করানো হচ্ছে, একদিকে প্রতীক জৈনের পরিবারকে দিয়ে কি মামলা করানো হচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক, আলটিমেটলি কি দাঁড়াবে, সব পয়সাটা কালকে কিন্তু মহামান্য শুভ্রা ঘোষের এজলাসে হতে চলেছে এবং সেখানেই কিন্তু ফাইনাল ডিসিশন হবে যে আজকে যে কাজটি মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, একটি তদন্তকারী সংস্থা যখন তদন্ত চালাচ্ছে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে, তাদেরকে গায়ের জোর দেখিয়ে, তাদের সেখানে সাংবিধানিক ক্ষমতাকে ব্যবহার করে সমস্ত নথি ল্যাপটপ যা ছিল সেগুলো নিয়ে চলে যাওয়া, ছিনতাই করা এবং তাতে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা, সেটাই সঠিক পথ, সেটাই আইন মাফিক পথ। এবং সেটা যদি হয় সেটা কিন্তু আগামী দিনে ট্রেন্ড সেট হয়ে গেল, সবাই সাধারণ মানুষ কিন্তু সেটাই ফলো করবে। আর না হলে দ্বিতীয় যে জায়গাটা হতে চলেছে সেটা হচ্ছে এনাফ ইজ এনাফ। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন পুরোপুরি আইন ভঙ্গ করেছেন, একজন সাধারণ মানুষ হলেও যে শাস্তিটা হতো সেই শাস্তিটাই হতে চলেছে। যেটুকুনি এখনো অবধি আমরা খবর পেয়েছি, শুধুমাত্র মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করাই নয়, ইডির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কিন্তু এফআইআরও করা হচ্ছে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, কালকেই কিন্তু ছবিটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। কিন্তু এর মাঝখানে একটা ছবি কিন্তু খুব ভাবাচ্ছে সকলকে। সেটা হচ্ছে সারা দিন ধরে এত কিছু কাণ্ড ঘটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু তাণ্ডব করলেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এত কিছু করলেন যেটা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে এবং সারা ভারতবর্ষে এটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। কিন্তু যে আইপ্যাকের অফিসে এত বড় কাণ্ডটি হয়ে গেল, সেই আইপ্যাক যার হাত ধরে এই পশ্চিমবঙ্গে এসেছিলেন, সেই ভাইপোমনি, তিনি কোথায় গেলেন? তিনি সারা দিন ধরে চুপ করে কেন বসে রইলেন? তাহলে কি তিনি বুঝতে পারছেন যে ঠিক কোন জায়গাটায় ইডি এসেছে এবং সেই জায়গা থেকে বাঁচার কোনো জায়গা নেই? মুখ যত খুলবেন তত গাড্ডায় পড়বেন। এবং তার থেকেও বড় কথা আমি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সার্চ অপারেশন চলছে গ্যাঁট হয়ে বসে আছেন, যেটা তিনি সবসময়ই করেন। এই ইডি সিবিআই যখনই কোনো কড়া স্টেপ নিতে চায় তিনি তদন্তকে আটকাবার চেষ্টা করেন, প্রভাবিত করার চেষ্টা করেন। সেটা রাজীব কুমার কাণ্ডে আমরা দেখেছি, সেটা যখন ওই প্রয়াত সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিমদের সিবিআই অ্যারেস্ট করেছিল তখন দেখেছি, এবং এখনও একই জিনিস দেখলাম। কিন্তু তার সঙ্গী সাথী, সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ রাজ্যের মন্ত্রী, বিধায়ক, শান্তি, সব বড় বড় ব্যাপার, তারাও গ্যাঁট হয়ে বসেছিলেন। কিন্তু ইডি যখন সার্চ অপারেশনটা সেরে বেরিয়ে যাচ্ছে না, তখন এদেরকে যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করছে তখন এদের মুখে কার্যত কুলুপ। তারা বলছেন রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, কেননা ওটাই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শিখিয়ে দিয়েছেন। না বললে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তাদের চাকরি নট হয়ে যাবে, সামনেই আবার বিধানসভা নির্বাচন আসছে, টিকিট ফিকিট পাবেন না। কিন্তু বেশি বললে তাদেরকে নিয়েও এবার টানাটানি শুরু হয়ে যাবে, সেই জায়গাটা বুঝে গেছেন। সেই জন্য মুখে কুলুপ পাচ্ছেন ভাইপোমনি থেকে শুরু করে এই তাবর শো কল নেতা নেত্রীরা। শুধু মাঝখান থেকে ওই ছাগলের 3 নম্বর সন্তানের মতো, উচ্চিংড়ের মতো লাফিয়ে যাচ্ছে একদম নিচু তলার যেগুলো কিছু অশিক্ষিত মাল আছে সেইগুলো। কিন্তু সেই লাফালাফি এবার বন্ধ হওয়ার সময় এসে গেছে, ফাইনাল ল্যাপের খেলা শুরু হয়ে গেছে। সেটাই কি ইডি 2026-এর শুরুতে এসেই বুঝিয়ে দিচ্ছে। কি হবে না হবে সেটা কালকে ফয়সালা, কিন্তু খেলা যে জমে গেছে এবং সেই খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় গায়ের জোর দেখিয়ে যে ভালো রকম গাড্ডায় পড়েছেন, সেটা কিন্তু আজকে দিনের শেষে অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন, কি হতে চলেছে আগামীকাল বলে মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।